কিন্তু এই অ্যান্টিবডিটা আবার 3 মাস পরের থেকে আস্তে 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 রিডিউস হতে থাকে। মাত্র শুধু এই ব্যক্তিকালটা থাকে 3 মাস। 3 মাসের পর থেকে আস্তে আস্তে শরীরে অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকে, কমে কমে একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে 50% অ্যান্টিবডি শুধু থাকতেছে। তার মানে কি? তার মানে খুব বেশি দিন কিন্তু সুরক্ষা দিতে পারতেছে না, তাই না? এটা কিন্তু একটা খারাপ খবর। তাইলে তো স্যার মনে হয় পরবর্তীতে আবার তাহলে ডোজ নিতে হবে কি, যদি 3 মাস তাই পর্যন্ত তো। এটার এরকম ব্যাপ্তিকাল যদি থাকে। হয় এইরকম যদি তো হয় যে 3 মাস এটা পর্যন্ত এটা ঠিক থাকতেছে, 3 মাস পর থেকে রিডিউস করা শুরু হচ্ছে, তার মানে এটা তো স্যার আলটিমেটলি হয়তো বা শরীরের উপর 5-6 মাস স্যার ব্যাড চলবে, ইফেক্টও পড়তে পারে। তাই না? হ্যাঁ, 5-6 স্যার মাস শুধু আমরা এটা যদি থাকতেছে। সিনোফার্ম নিচ্ছি স্যার আমাদের কত সিনোফার্মের অ্যান্টিবডি কত কোনো আমি পার্সেন্ট? দেখি নাই। না না, সিনোফার্মের উপর গবেষণা হয়নি। এটা হয়েছে অ্যাস্ট্রাজেনিকা এবং ফাইজার, এই দুটা ভ্যাকসিনের স্যার উপর। আমরা তো জানি সিনোফার্মের জন্য নাকি 74% অ্যান্টিবডি তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে তো ভালো, কিন্তু এখন এটা যদি যত লাস্টিং করবে সেটা তো ভালো, তাই না? এটা তো বেশি লাস্টিংই করতেছে না। আমার দেখো প্রায় 3 মাসের মতো হয়েই গেছে, 2.5 মাস নেওয়ার। এখন 5 মাস 4 মাস পর পর এইভাবে কি ভ্যাকসিন নেওয়া সম্ভব? এত ভ্যাকসিন কোথায় পাবে? তবে সিনোফার্মের, হ্যালো, সিনোফার্মটা চায়নার ভ্যাকসিন, তাই না? হ্যালো, জি স্যার। সিনোফার্মটা কিন্তু চায়নার ভ্যাকসিন। চায়নাতে আমি যতদূর শুনেছি, চায়না কিন্তু এই ভ্যাকসিন দিয়েই এখন পর্যন্ত কিন্তু ভালো আছে তারা, তাই না? মোটামুটি তারা কিন্তু কন্ট্রোল কন্ডিশনেই আছে, অবস্থা তেমন খারাপ হয়নি চায়নার। যদিও চায়না থেকে ছড়াইছে, কিন্তু তাদের অবস্থা মোটামুটি ভালো আছে। তারা এই ভ্যাকসিনটা তারাও ইউজ করেছে, তো সেই হিসেবে আশা করা যায় যে মোটামুটি ভালো হবে। কারণ সবকিছু আল্লাহই ভালো জানেন আসলে কোনটা ভালো হবে না কি হবে, তাই না? এগুলো আসলে এক একটা কিছুদিন পর পর একটা করে নিউজ আসতেছে, কারণ এগুলো তো চলমান গবেষণা, তাই না? এগুলো তো আর আগে থেকে কোনো ফাইন্ডিংস ছিল না, নতুন নতুন গবেষণা করতেছে, এগুলোর ফাইন্ডিংস বের হচ্ছে। সবচেয়ে খারাপ খবর হচ্ছে এই যে ধরনটা, ডেল্টা যে ধরনটা এখন আসছে, এটা হচ্ছে সবচেয়ে ইনফেকশাস বেশি এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই বডিতে খুব নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতেছে। আগে যখন 2020 সালের যে ভাইরাসটা ছিল, যে ধরনটা ছিল বাংলাদেশে, একটা পরিবারে দেখা যাচ্ছে একজনের হয়েছে, বাকি 3 জনের হয়নি তার সাথে থাকার পরেও, এরকম কিন্তু ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা পরিবারে একজনের হলে আলটিমেটলি 1 জন থেকে 2 জন 3 জন এরকম কিন্তু হচ্ছে সবার, মানে এত ইনফেকশাস। আগে ছোট বাচ্চাদের কিন্তু ছিল না, তাই না? ছোট বাচ্চাদের খুবই কম। গতকালকে নিউজ দেখলাম যে ছোট বাচ্চারাও এখন এই ডেল্টা ভাইরাসের ধরনে এরাও মোটামুটি 14% আইডেন্টিফাইড হচ্ছে। প্রতিদিন যতগুলা করোনা পেশেন্ট পাওয়া যাচ্ছে তার 14% হচ্ছে এই ছোট বাচ্চারা, এর মধ্যে 20 দিনের বাচ্চাও আছে। চিন্তা করো, খুবই খারাপ অবস্থা। এরপরেও মানুষ কোনো স্বাস্থ্যবিধি মানে না। আর গ্রামে এখন অনেক মানুষের জ্বর সর্দি কাশি, অনেক মানুষের, তারা কোনো টেস্টও করতেছে না। এইটা যে টেস্ট করবে, ওরা মনে করতেছে যে এগুলো তো আমাদের আগেও হয়েছে, অতীতে যেরকম জ্বর সর্দি হয়েছিল এরকম ওষুধ খাবো, 5 দিন 10 দিনে ভালো হয়ে যাবে। কিন্তু এটা যে ওরকম না, এটা আর বুঝতেছে না। এবং এখন পেশেন্টের বেশিরভাগই হচ্ছে গ্রামের পেশেন্ট, এটা হচ্ছে সবচেয়ে মানে দুঃখজনক, তাই না? গ্রামের মানুষ তো সচেতন কম। যাই হোক, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, সাবধানে চলাচল করো, মাস্ক সবসময় পরিও। এখন কি করবো বলো?
আর তোমরা ভ্যাকসিন কি সবাই নিয়ে নিছো? যারা যারা নেওনি দ্রুত ভ্যাকসিন নিয়ে নাও। ভ্যাকসিন সবাই নিয়েছো? হ্যালো, স্যার অনেকেই নিয়েছে। স্যার অনেকের ফার্স্ট ডোজ দেওয়া প্রথম ডোজটা হয়েছে। নিয়েছো তাই না? হ্যাঁ, এটার কতদিন? 28 দিন পর দ্বিতীয় ডোজ দিবে নাকি, না 22 দিন? 28 দিন পর। তোমাদের এটা কতদিন? 28 দিন পর না, তাও তো দ্রুত আছে। আমাদের তো অ্যাস্ট্রাজেনিকা 2 মাস ছিল। যাই হোক, তোমরা নিয়ে নাও, এটা নেওয়া ভালো হবে। এটা নেওয়ার মানে কিন্তু এই নয় যে করোনা হবে না। হ্যাঁ, এটা হচ্ছে অন্যতম একটা প্রিভেন্টিভ মেজার। কিন্তু ভ্যাকসিন নিলে তোমার সুবিধা কি, পরবর্তীতে করোনা যদি হয়েও যায়, দেখা যাবে যে নর্মাল খুব হালকা জ্বর সর্দি এগুলো দিয়েই তোমার বডিতে ইমিউনিটি তৈরি হয়ে যাবে এবং করোনা চলে যাবে। তেমন কোনো ক্ষতি করতে পারবে না। লাংসে ইনফেকশন রেট করতেই পারবে না, বা খুব কম। 3 দিন 4 দিন 5 দিন তুমি জ্বরে ভুগে বাসাতেই তুমি সুস্থ হয়ে যাবে। অ্যাটলিস্ট মারা যাওয়ার হার কিন্তু খুবই কম। যারা এরকম ডাবল ডোজ নিয়েছে মারা যাওয়ার হার খুবই কম। তা আমরা তো আলটিমেটলি সবাই বাঁচতে চাই, তাই না? কেউ তো মারা যেতে চাই না। স্যার এই ভ্যাকসিন নাকি প্রতি বছর নিতে হবে? এখন তাই তো মনে হচ্ছে, কারণ অ্যাস্ট্রাজেনিকার আজকে যে নিউজ আমি দেখলাম, আমি কিন্তু খুবই হতাশ। মাত্র 3 মাস বডিতে অ্যান্টিবডি থাকতে হচ্ছে, এরপরে 3 মাস পর থেকে রিডিউস হওয়া শুরু হবে। এর কিছুদিন পরেই 50 ভাগে নেমে আসবে, অর্ধেক অ্যান্টিবডি নাই। তো ওই অর্ধেক দিয়ে তো সুরক্ষা দিতে পারবে না। দেখা যাক এখন কি হয়। এখন দোয়া করো এই অবস্থাটা দ্রুত আমাদের চলে যাক, তাই না? এই যে থার্ড ওয়েভ চলতেছে, এটা যদি দ্রুত চলে যায় তাহলেই ভালো। কারণ ইন্ডিয়ায় কিন্তু অনেক কমে গেছে, বা ডে বাই ডে ইন্ডিয়াতে কিন্তু কমতেছে। এখন এটা যত বেশি লাস্টিং করবে তত কিন্তু ক্ষতি আমাদের অনেক বেশি হবে। এখনই কিন্তু হসপিটালগুলোর অবস্থা খুবই খারাপ। এগুলো যদি আরো বাড়তে থাকে, একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা, টেস্ট যত বাড়তেছে ওই হারে কিন্তু পেশেন্ট বাড়তেছে। যখন টেস্ট 40,000 করলো তখন পেশেন্ট একরকম ছিল, 45,000 করলো একরকম, 50,000 করছে আরো বাড়ছে, 52,000 করছে আরো বাড়ছে। মানে প্রতিদিনেই কিন্তু টেস্ট যত বাড়তেছে পেশেন্ট তত বাড়তেছে। এই মুহূর্তে যদি ধরো টেস্ট যদি করা যেত 1.5 লাখ বা 1,20,000 25,000, তাহলে অ্যাকচুয়াল সিচুয়েশনটা বোঝা যেত মোটামুটি, তাই না? এখনো করোনা টেস্ট করতে দিলে মোটামুটি ধরো 4 থেকে 6 দিন পর্যন্ত সময় লাগতেছে। যে লোকটা স্যাম্পল আজকে দিল, দিয়ে তার 6 দিন যদি সময় লাগে বা 5 দিন, এই 5 দিন সে কিন্তু দেখা যাবে যে কোনো মাস্ক বা কোনো কিছু করতেছে না, বা পরিবারের অন্যান্য সদস্য তার সাথেই তার সেবা করতেছে, তার পাশে একসাথে আছে, তাই না? যদি আজকে টেস্ট করতে দিয়ে যদি কালকে রিপোর্ট পাওয়া যেত 24 ঘন্টার মধ্যে, তাও কিন্তু অনেকটা ব্যবস্থা নিতে পারতো। এখন টেস্ট করতেছে 5 দিন পরে রিপোর্ট, 5 দিন পরে রেজাল্ট, 6 দিন পরে রেজাল্ট। ততদিনে একটা পেশেন্টেই দেখা যাবে যে আরো 10 জন 15 জনকে দিয়ে ফেলছে। যাই হোক, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। আমাদের এই কোর্সের নাম হচ্ছে এফআইটি, এটা ছিল এফআইটি 201, তাই না? ফিশিং টেকনোলজি, এই কোর্সের নাম ছিল ফিশিং টেকনোলজি। আমরা থিওরি শেষ করেছি, আমাদের প্র্যাকটিক্যাল, এই কোর্সে প্র্যাকটিক্যাল আছে 6টা। তোমরা কয়টা প্র্যাকটিক্যাল খাতায় লিখেছো? হ্যালো, তোমাদেরকে এ পর্যন্ত কয়টা প্র্যাকটিক্যালের আমি নোট দিয়েছি? এই প্র্যাকটিক্যাল গুলো তোমরা লিখছো কিনা, যে আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল এন্ড সিনথেটিক ফাইবারস? স্যার আমাদের তো কোনো প্র্যাকটিক্যাল দেওয়া হয়নি এই কোর্সে। হ্যাঁ, কি বলো? জি স্যার।
তোমাদেরকে কোনো প্র্যাকটিক্যাল দেয়নি? না স্যার, আমার টার্মে কোনো practical না। সামারের কোনো হ্যাঁ প্র্যাকটিক্যালই দেওয়া হয়নি, এখন সবাই দিচ্ছে। মানে অন্য কোর্সেও তোমাদেরকে কোনো প্র্যাকটিক্যাল লেখানো হয়নি? না স্যার। সামারের কোনোটাই হয়নি, এখন যে ক্লাস শুরু হয়েছে কালকে থেকে, এখন স্যাররা দিচ্ছে সবাই। তাই নাকি? জি স্যার। উম, শুধু স্যার অটোমের গুলো আগে আগে দিয়ে দিছিল, তাছাড়া কোনটাই দেওয়া হয়নি। আচ্ছা, আমার এখানে যে অনেকগুলো ছবি আছে বুঝছো, এই এক্সপেরিমেন্টে কিন্তু অনেক ছবি আছে এবং এগুলো পেন্সিল দিয়ে আর্ট করতে হয় অফসেট পেপারে। এই ছবিগুলো আমি কিভাবে দিব? এগুলো তো খাতা ছাড়া তো আমি দিতে পারবো না। খাতা ছাড়া তো এগুলো আমি দিতে পারবো না। একটা উপায় আছে বুঝছো, আমরা আপাতত সেটাই করতে হবে। এই গাজীপুরের স্টুডেন্ট আছো নাকি তোমরা? গাজীপুরের, এখানে কি গাজীপুরের স্টুডেন্ট আছো? জি স্যার। হ্যাঁ, তোমাদেরকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ, গাজীপুরের আমার কয়েকজন ছাত্র আছে, তাদের কাছে একটা বা দুইটা খাতা দেয়া আছে আমার অন্য ব্যাচের। আমি যদি তাদেরকে বলি, তাদের কাছ থেকে তোমরা একটু নিতে পারবে না? আমি ওদেরকে বলে দিব, তোমাদের মোবাইল নাম্বারও দিয়ে দিব, তোমরা যোগাযোগ করে খাতাটা নিবা। স্যার এই নিয়ে এক এই ছবিগুলো, মানে হ্যাঁ স্যার এক্সামের পরে তাহলে, কারণ এখন তো শাটডাউন, মানে বের হতেও পারবো না। না, এগুলো তো অ্যাটলিস্ট লিখতে হবে, বুঝো নাই? লেখা মানে এগুলোতে কিন্তু হাইলি লেবারিয়াস। এই প্র্যাকটিক্যাল খাতা তৈরি করা কিন্তু খুবই লেবারিয়াস এবং অনেক সময় লাগবে। অন্য প্র্যাকটিক্যালের মতো এটা কিন্তু এত সহজ না। এই যে ফিশিং গিয়ার গুলোর ছবি আর্ট করতে হবে, এগুলো আবার বাম পাশে লিখতে হবে, এগুলোর বর্ণনা, ফলে অনেক সময়ের প্রয়োজন আছে। অথবা আরেকটা কাজ করতে পারি, আমি আজাদ স্যারের কাছে খাতা মনে হয় আছে মেবি, এই প্র্যাকটিক্যালের খাতা আজাদ স্যারের কাছে মেবি আছে। যদি থাকে, তোমরা যে কেউ একজন যদি ইউনিভার্সিটিতে আসো আজাদ স্যারের সঙ্গে যোগাযোগ করে, তাহলে সেক্ষেত্রে স্যারও দিতে পারবে একটা খাতা, একটা বা দুইটা খাতা যেগুলোর ছবি ভালো হয়েছে, এরকম দেয়া যাবে। আচ্ছা, যাই হোক, আমাদের এক নাম্বার প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট গুলো তো ছিল। আমরা খাতায় লিখবো, তাই না? স্যার আমরা যেহেতু ছবি না, তুলি এগুলো তাহলে এগুলো যা অফসেটে লিখতে হবে, স্যার। এগুলো অফসেটে লিখতে হবে, অফসেটে। অফসেটে এক পাশে ছবি আর্ট করবা, আর এক পাশে ছবির বর্ণনা থাকবে। সে খাতাতেও তো যেমন ওইভাবে লেখা প্রথম যাবে। যে না না, খাতাতে এটা, এই এক্সপেরিমেন্ট আমরা অফসেটেই করাই বুঝছো। অনেক আগে থেকে এই প্র্যাকটিক্যাল নোটবুক আমরা লিখি অফসেটে। তোমাদের ছবি আর্ট করতেও সুবিধা হবে অফসেটে, বুঝছো। খাতাতে কিন্তু ছবি আর্ট করতে ভালো হবে না, মোটেও ভালো হবে না। তোমার যে ফিশিং গিয়ারের ছবিগুলো আছে, এগুলো তো আর্ট করতে হবে তোমাদের। সেগুলো ওই যে খাতা যখন তুমি আর্ট করবা, খুব ভালোভাবে তুমি আর্ট করতে পারবে না, কারণ ওগুলোতে দাগ থাকে, তাই না? এজন্য অফসেট হলে সবচেয়ে ভালো। যাই হোক, আমি খাতা দেওয়ার ব্যবস্থা করব তোমাদের সাথে। আমাদের প্রথম যে এক্সপেরিমেন্ট আছে সেটা হচ্ছে অ্যাকোয়ান্টেন্স উইথ, এক নাম্বার এক্সপেরিমেন্ট হচ্ছে অ্যাকোয়ান্টেন্স উইথ ট্র্যাডিশনাল ফিশিং গিয়ার্স ইন বাংলাদেশ। অ্যাকোয়ান্টেন্স উইথ দ্য ট্র্যাডিশনাল ফিশিং গিয়ার্স ইন বাংলাদেশ, ব্র্যাকেটে আছে উন্ডিং গিয়ার, ব্র্যাকেটে আছে উন্ডিং গিয়ার। তো উন্ডিং গিয়ার গুলো তো আমরা জানি, তাই না? এক কাটা, তে কাটা, কোস, বড়শি, আশ্রা, এগুলো হচ্ছে উন্ডিং গিয়ার।
তো এই এক্সপেরিমেন্টে আমরা এই উন্ডিং গিয়ার গুলোর আমরা আগে চিনবো। এই উন্ডিং গিয়ার কোনগুলো সেগুলো আমরা আগে চিনবো। যেমন এখানে যেটি দেখতে পাচ্ছ যে গিয়ারটি, সেটি হচ্ছে 1 কাঠা। এটা কি দেখা যায়? হ্যাঁ, এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই ফিশিং গিয়ারটি দেখা যায়, এটাকে আমরা বলতেছি 1 কাঠা। এটাতে 2টা অংশ থাকে, তাই না? একটা হচ্ছে, তার আগের ক্লাসিফিকেশনটা বলি। হ্যাঁ, পরীক্ষায় ক্লাসিফিকেশনও আসে, এগুলোর অনেক সময় ক্লাসিফিকেশনও আসে। তখন তোমাকে লিখতে হবে যেটার ক্লাসিফিকেশন হচ্ছে গ্রুপ নেম। গ্রুপ নেম উন্ডিং গিয়ার, ইংলিশ নেম হ্যান্ড হারপন। ইংলিশ নেম হচ্ছে হ্যান্ড হারপন, এবং লোকাল নেম 1 কাঠা। একটা বার্ব থাকে জন্য আমরা বলি 1 কাঠা। এবং কি কি ম্যাটেরিয়ালস দিয়ে এই 1 কাঠা তৈরি হয়, এখানে 2টা অংশ আছে। একটা হচ্ছে বেম্বু হ্যান্ডেল, তাই না? বাঁশের একটা হ্যান্ডেল আছে যেটি ধরে আছে, দেখো আমাদের মুখলেসুর ধরে আছে। হ্যাঁ, বাঁশের হ্যান্ডেল একটা আছে। আর সামনের দিকের যে অংশটি, তাই সেটি হচ্ছে আয়রন মেড বার্ব স্টিক। আয়রন মেড, লোহার তৈরি একটা বার্ব স্টিক থাকে, এবং সেটি থাকে খুবই ধারালো। এবং এর যে ডিসক্রিপশন, এই 1 কাঠার ডিসক্রিপশন বর্ণনা হচ্ছে এই যে আয়রন মেড বার্ব স্টিক, হ্যাঁ, এটি বেম্বুর হ্যান্ডেলের সঙ্গে যুক্ত থাকে, তাই না? বেম্বু হ্যান্ডেলের সঙ্গে যুক্ত থাকে। এবং এই যে বার্ব স্টিক এর একেবারে মাথা যে অংশটি, মাথার দিকে এই যে দেখো এখানে, এটি কিন্তু খুবই তীক্ষ্ণ। এটি হচ্ছে খুবই তীক্ষ্ণ থাকে, খুবই ধারালো থাকে। এবং এটি দিয়ে কিভাবে মাছ ধরা হয়, এই ফিশিং গিয়ারটি দিয়ে কিভাবে মাছ ধরা হয়? এই 1 কাঠা এই ফিশিং গিয়ারটি ব্যবহার করা হয় শ্যালো ওয়াটার বডিতে মাছ ধরার ক্ষেত্রে। শ্যালো ওয়াটার বডিতে, অর্থাৎ যে জায়গাগুলোতে পানি থাকে কম, যে জায়গাগুলোতে পানি থাকে খুবই কম, এরকম ওয়াটার বডিতে পেলাজিক এবং বটম ফিশ ধরার ক্ষেত্রে এই 1 কাঠা ব্যবহার করা হয়। এবং মেইনলি কিভাবে এটি অপারেট করা হয়? এটি অপারেট করা হয়, এটি হাত দিয়ে অপারেট করা হয়। এটি একজন সিঙ্গেল পার্সন, একজন মানুষ হাত দিয়ে এটি অপারেট করতে পারে। হাত দিয়ে এই শ্যালো ওয়াটার বডিতে যখন কোনো মাছ দেখা যায়, হ্যাঁ, শ্যালো ওয়াটার বডিতে যখন কোনো মাছ দেখা যায় খুবই কাছাকাছি, খুব লিমিটেড এরিয়ার মধ্যে, খুব অল্প জায়গার মধ্যে যদি মাছ দেখা যায়, অর্থাৎ ডিস্টেন্স খুব কম, ওয়াটার সারফেস থেকে ডিস্টেন্স খুবই কম, এরকম যদি মাছ দেখা যায়, তাহলে একজন মানুষ হাত দিয়ে এটিকে নিক্ষেপ করবে। হাত দিয়ে যে তীক্ষ্ণ অংশটি আছে, তীক্ষ্ণ অংশ সামনের দিকে রেখে মাছের দিকে এটিকে নিক্ষেপ করবে। করলে কি হবে? এই যে আয়রন মেড যে বার্ব স্টিক, তীক্ষ্ণ যে অংশটি আছে সামনের দিকে লোহার, এই অংশটি মাছের বডিতে প্রবেশ করে, এবং বার্ব থাকার কারণে মাছ বের হয়ে যেতে পারে না। বার্ব থাকার কারণে মাছ বের হতে পারে না। এভাবেই ফিশিং করা হয়। এভাবে তোমরা দেখবা যে অনেক ট্র্যাডিশনালি আমাদের দেশে অনেক গ্রামে এভাবে ফিশিং করে। বিশেষ করে এই সময়টাতে কিন্তু এরকম ফিশিং চলতেছে। এরকম তেকাঠা, 1 কাঠা বা কোচ ব্যবহার করে এরকম ফিশিং করে, বিশেষ করে রাতে। রাতে তোমরা দেখে থাকবা যে এই যে উন্ডিং গিয়ার গুলো আছে, এগুলো ব্যবহার করে ফিশিং করে। অনেক জমিতে দেখবা যে বৃষ্টির পানি জমে আছে, এগুলোকে আমরা বলতেছি শ্যালো ওয়াটার বডি, তাই না? জমি ধরো অনেক সময় চাষ করাও আছে, বা কোনো কোনো জমি চাষ করা নেই, এরকম জমিতে পানি জমে আছে। তো রাতে সেখানে কি করে? রাতে হাতে টর্চ লাইট নিয়ে যায়, হাতে ফিশারম্যানরা টর্চ লাইট নিয়ে যায়। টর্চ লাইট দিয়ে মাছ আগে দেখে। যদি লিমিটেড কোনো জায়গার মধ্যে মাছ থাকে, ধরো একটা টাকি মাছ, হ্যাঁ, খুব অল্প জায়গার মধ্যে টাকি মাছ দেখা যাচ্ছে, তখন কোনো একজন মানুষ ওই টাকি মাছের দিকে, হ্যাঁ, এটিকে নিক্ষেপ করবে। হ্যান্ডেল কিন্তু তার হাতেই থাকবে,
হ্যান্ডেল তার হাতেই থাকে। আবার অনেক সময় রশিও থাকে হাতের সাথে বাঁধা, তখন হ্যান্ডেলটাকে ছেড়ে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে হ্যান্ডেল হাতে থাকে। তখন মাছের বডিতে আয়রন যে স্টিক থাকে, যে বার্ব থাকে, সেটি মাছের বডিতে প্রবেশ করে এবং মাছ আর বের হয়ে যেতে পারে না। এভাবে বিভিন্ন ধরনের মাছ ধরা হয় এই এক কাটা দিয়ে, যেমন রুই, কাতলা, হ্যাঁ, শোল, টাকি, পুঁটি, মেনি মাছ, এরকম বিভিন্ন প্রজাতির মাছ, কই মাছ, এগুলো ধরা হয়। এবং এর কমেন্টস আছে যে এই এক কাটার কোনো কমার্শিয়াল ইম্পর্টেন্স নেই, এই ফিশিং গিয়ারটির কোনো কমার্শিয়াল ইম্পর্টেন্স নেই। আমাদের দেশে ট্র্যাডিশনালি মাছ ধরার ক্ষেত্রে এই এক কাটা ব্যবহার করা হয়। এটি একটি ট্র্যাডিশনাল ফিশিং গিয়ার। আমরা জানি যে ট্র্যাডিশনাল ফিশিং গিয়ার গুলো বংশ পরম্পরায় আমাদের দেশে ব্যবহৃত হয়ে আসছে মাছ ধরার জন্য, তাই না? এটি একটি ট্র্যাডিশনাল ফিশিং গিয়ার এবং এক কাটা দিয়ে মাছ ধরলে খুব অল্প পরিমাণে মাছ ধরা পড়ে, তাই না? এবং এতে কিন্তু মাছ সরাসরি মাছের বডিতে যদি না প্রবেশ করে এই যে আয়রন বার্ব, তাহলে মাছ কিন্তু এসকেপ করবে, পালিয়ে যাবে, তাই না? মাছ পালানোর সম্ভাবনা আছে, মাছ পালানোর খুব সম্ভাবনা আছে। তো এগুলো আসলে পরীক্ষায় আসে এরকম, ধরো পরীক্ষায় এরকম এই ফিশিং গিয়ারটি তোমাদের দেয়া হলো স্পেসিমেন্ট হিসেবে আইডেন্টিফাই করো। এগুলো সবগুলোই আমাদের ল্যাবে আছে, বুঝছো? সরাসরি যখন প্র্যাকটিক্যাল আমরা দেখানোর সুযোগ হবে ল্যাবে, এগুলো তোমরা সরাসরি দেখতে পাবা, আমাদের ল্যাবেই আছে। তো ধরো এই এক কাঠা একটা স্পেসিমেন্ট হিসেবে দেয়া হলো, দিয়ে কিছু প্রশ্ন করা থাকে, দিয়ে নিচে কিছু প্রশ্ন আমি লিখে দিব। যেমন দেয়া থাকলো যে হোয়াট ইজ ইট, প্রথম প্রশ্ন দেয়া থাকলো হোয়াট ইজ ইট, এটা কি? তখন তোমাকে অবশ্যই লোকাল নাম ধরে সেটিকে আইডেন্টিফাই করতে হবে। তোমাকে লিখতে হবে যে ইট ইজ এক কাঠা, অথবা দিস ইজ এক কাঠা। তুমি যদি লেখো দিস ইজ উন্ডিং গিয়ার অথবা দিস ইজ হ্যান্ড হারপন, তাহলে কিন্তু তোমার হবে না, মার্ক কাটা যাবে, এটা আনসারই হবে না। তোমাকে লোকাল নাম ধরে এগুলো খাতায় লিখতে হবে। অথবা পরীক্ষা যদি থাকে যে ক্লাসিফাই ইট, প্রথম প্রশ্নই দেয়া থাকলো যে ক্লাসিফাই ইট, তখন তোমাকে লিখতে হবে গ্রুপ নেম, ইংলিশ নেম এবং লোকাল নেম, তিনটাই লিখতে হবে। আর যদি শুধু থাকে যে হোয়াট ইজ ইট ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে যেটা আছে এটা কি, তখন তোমাকে লিখতে হবে দিস ইজ এক কাঠা। অথবা সময় যদি কম পাও তাহলে শুরুতেই শুধু এক কাঠা লিখলেও চলবে। এরপরে ধরো প্রশ্ন দেয়া আছে যে এই এক কাঠা দিয়ে কিভাবে মাছ ধরা হয়, অর্থাৎ মুড অফ অপারেশন, মুড অ্যান্ড প্লেস অফ অপারেশন, এটি দিয়ে কিভাবে মাছ ধরা হয়। তখন তোমাকে আমি যেভাবে বললাম মাছ ধরা হয় এটি ব্যবহার করে কিভাবে, সেটি সংক্ষেপে লিখতে হবে। এরপরে এরকম চাওয়া হতে পারে যে এই ফিশিং গিয়ারটি দিয়ে কি কি মাছ ধরা হয়, তখন তুমি কি কি মাছ ধরা হয় সম্ভাব্য মাছগুলোর নাম লিখলা। আবার যদি এরকম চাওয়া হয় যে এই ফিশিং গিয়ার সম্পর্কে তোমার কমেন্টস লেখো, তোমার মন্তব্য লেখো, তখন তোমাকে লিখতে হবে যে এই ফিশিং গিয়ারের কোনো কমার্শিয়াল ইম্পর্টেন্স নেই, হ্যাঁ, ট্র্যাডিশনালি মাছ ধরার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় আমাদের দেশে। এরকম বোঝা গেল কি? প্রত্যেকটা ফিশিং গিয়ারের ক্ষেত্রে কিন্তু এরকম, ফিশিং গিয়ারটি দিয়ে কিছু প্রশ্ন দেয়া হবে, তখন তোমাকে প্রশ্নগুলোর আনসার লিখতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো যে এই ফিশিং গিয়ারটি কি, লোকাল নেম দিয়ে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। যদি আইডেন্টিফাই করতে না পারো, তোমার পরের প্রশ্নগুলো সবগুলো আনসার ঠিক আছে খাতায়, তুমি কিন্তু 0 মার্ক পাবা। তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে পারলেই তুমি 50% মার্ক পাবা, মোটামুটি 50% মার্ক তুমি পেয়ে যাবা। ধরো 2 মার্ক আছে, তুমি আইডেন্টিফাই করতে পারলেই মোটামুটি 1 মার্ক পেয়ে যাবা। এরপরে প্রশ্নগুলো তোমার যদি আনসার হয় তাহলে তুমি বাকি মার্কগুলো পাবা, আর যদি প্রশ্ন বাকিগুলো তুমি আনসার নাও করো কথার কথা, তাও তুমি 1 মার্ক পাবা। এজন্য আইডেন্টিফিকেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ফিশিং গিয়ারটি হচ্ছে এক কাঠা। এরপরে যে ফিশিং গিয়ারটি আছে সেটি হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তে কাঠা। এই ফিশিং গিয়ারটি হচ্ছে তে কাঠা, এক কাঠার মতোই দেখতে, এখানে শুধু আয়রন বার্ব থাকে 3টা, একটার পরিবর্তে এখানে থাকে 3টা। দেখো এখানে 3টা আছে, তাই না?
এখানে বার্ব স্টিক কয়টা আছে? 3টা। আর একটা আছে ব্যাম্বু হ্যান্ডেল, একটা আছে ব্যাম্বু হ্যান্ডেল, অথবা এটা মনে হয় কাঠের হ্যান্ডেল দিচ্ছে, তাই না? কাঠের হ্যান্ডেলও হতে পারে। এবং এখানে বাঁশের অথবা আয়রন হ্যান্ডেলও হতে পারে, অথবা কাঠের হ্যান্ডেলও হতে পারে ম্যাটেরিয়ালস। এবং এখানে বার্ব স্টিক থাকে, আয়রন মেড বার্ব স্টিক থাকে 3টি। এটি উল্লেখ করতে হবে যে আয়রনের তৈরি, লোহার তৈরি বার্ব স্টিক 3টি থাকে। এবং এই ফিশিং গিয়ারটিরও মুড অফ অপারেশন, মুড অ্যান্ড প্লেস অফ অপারেশন হচ্ছে এক কাটার মতোই, শ্যালো ওয়াটার বডিতে ব্যবহার করা হয়, হ্যাঁ, পেলাজিক এবং বটম ফিশ গুলো ধরার ক্ষেত্রে। এবং খুব লিমিটেড জায়গার মধ্যে যদি কোনো মাছ দেখা যায় তাহলে হ্যাঁ এটি মাছের দিকে নিক্ষেপ করা হয়, এবং এই বার্ব গুলো মাছের বডিতে প্রবেশ করে, ফলে মাছগুলো আর বের হতে পারে না। এবং অনেক সময় এটি নৌকায় গিয়েও এটি দিয়ে মাছ ধরা হতে পারে, অথবা তীর থেকে, কোনো একটা তীর থেকে তীরে দাঁড়িয়েও এটি অপারেট করা হতে পারে। এবং কি কি মেজর স্পিসিস ধরা পড়ে এই ফিশিং গিয়ারটির মাধ্যমে? কি কি মাছ ধরা পড়ে? বিভিন্ন মিডিয়াম সাইজ থেকে শুরু করে বড় মাছ, যেমন রুই, কাতলা, শোল, টাকি, হ্যাঁ, পুঁটি, খলিশা, এগুলো বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে, কই, বেলে, এই ধরনের মাছ ধরা পড়ে। এবং এর কমান্ডস হচ্ছে, এটার কমান্ডস আগেরটার মতোই। এই ফিশিং গিয়ারটি হচ্ছে একটা ট্র্যাডিশনাল ফিশিং গিয়ার, এবং এর কোনো কমার্শিয়াল ইম্পর্টেন্স নেই, কোনো কমার্শিয়াল সিগনিফিকেন্স নেই। আমাদের দেশে ট্র্যাডিশনালি এই তেকাটা ব্যবহার করে মাছ ধরা হয়। এগুলো কি মোটামুটি বোঝা যাচ্ছে, তাই না? একটা জাস্ট আইডিয়া পাওয়া যে কোন ফিশিং গিয়ারটি দেখতে জি কিরকম স্যার। এবং সেটি দিয়ে কিভাবে মাছ ধরা হয়। এগুলো, এই ক্লাসগুলো যদি তোমরা সরাসরি করতে পারতা ক্লাসরুমে, তোমরা খুবই মজা পাইতা, খুবই আনন্দ তোমাদের হতো, স্যার খুবই কি কি এন্টারটেইনমেন্ট হতো, তাই না? বলেন? হ্যাঁ, বুঝি নাই। স্যার এটা দিয়ে কি কি মেজর মাছগুলো ধরা হয় এটা একটু হ্যালো, আরেকবার বলেন। মেজর মেজর যে মাছগুলো ধরা হয় সেগুলো আমি বলছি যে বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয়, যেমন রুই, কাতলা, হ্যাঁ, শোল, টাকি, গজার, তারপর বলেছিলাম কই মাছ, মেনি মাছ, হ্যাঁ, মাগুর মাছ, এগুলো ধরা হয়, বেলে মাছ, এগুলো ধরা হয়। এবং এর কোনো কমার্শিয়াল ইম্পর্টেন্স নেই। এরপরে যে ফিশিং গিয়ারটি আছে সেটি হচ্ছে কোস। এরপরে যে ফিশিং গিয়ারটি আছে সেটি হচ্ছে কোস। এটি দেখতে এরকম, তোমরা দেখতে পাচ্ছ? এটিকে আমরা বলতেছি কোস। এর গ্রুপ নেম, ইংলিশ নেম এবং লোকাল নেম। গ্রুপ নেম এবং ইংলিশ নেম হচ্ছে আগের গুলোর মতোই, গ্রুপ নেম উন্ডিং গিয়ার এবং ইংলিশ নেম হ্যান্ড হারপন। লোকাল নেম কোস, লোকাল নাম হচ্ছে কোস। এই ফিশিং গিয়ারের সঙ্গে মনে হয় পরিচয় আছে তোমাদের, তাই একটু না? স্পেলিংটা বলবেন, বুঝতে পারতেছি না। জি স্যার। এই ফিশিং গিয়ারটিকে আমরা বলি কোস, KOACH। আমি নোট দিয়ে দিব তোমাদের। এই ফিশিং গিয়ারটির নাম হচ্ছে কোস, KOACH। লোকাল নাম হচ্ছে কোস, আর ইংলিশ নাম হ্যান্ড হারপন। এবং এখানে ম্যাটেরিয়ালস আগের মতোই, আগে যেমন এক কাঠাতে যেরকম ম্যাটেরিয়ালস ছিল, এখানেও একই ম্যাটেরিয়ালস হবে। এখানে ব্যাম্বুর একটা হ্যান্ডেল আছে, বাঁশের তৈরি একটা হ্যান্ডেল এখানে দেখো আছে, সেটাকে তোমরা লাল কালার দেখতে পাচ্ছ, লাল এবং কালো, তাই না? এগুলো আসলে ছাত্ররাই এই স্পেসিমেন্ট গুলো দিচ্ছে আমাদের। এগুলো ওদের স্পেসিমেন্ট দেওয়ার জন্য 10 মার্ক করেছিল। এই কোর্সে আমরা স্পেসিমেন্ট দেই অ্যাসাইনমেন্টের পরিবর্তে। যাই হোক, তোমাদের যেহেতু সে সুযোগ হয়নি, এগুলো আর এখন আর তোমাদের দিব না, এগুলো ছাত্ররাই দিছে। এগুলো স্পেসিমেন্ট বলতে যে স্ট্রাকচার
যেমন থাকে সেই স্ট্রাকচার মানে ডিজাইনটাকে সেরকম রেখে জাস্ট সাইজে ছোট করা, এটাকে আমরা বলি স্পেসিমেন। এই প্রত্যেকটা ফিশিং গিয়ার কিন্তু আরো বড়, এই প্রত্যেকটা ফিশিং গিয়ার আরো বড়, এখানে স্পেসিমেন দিচ্ছে যার কারণে এগুলো কিন্তু ছোট সাইজে। এই ফিশিং গিয়ারটিকে বলা হচ্ছে কোস, এবং এর ডেসক্রিপশনও আগের মতোই। এখানে শুধু আগে যেমন তেকাঠার মধ্যে 3টা পয়েন্টেড, হ্যাঁ 3টা পয়েন্টেড আয়রন স্টিক ছিল, তাই না? এখানে 10টা থেকে 15টা অথবা তার চেয়েও বেশি আয়রন স্টিক থাকতে পারে। 10টা থেকে 15টা অথবা তার চেয়েও বেশি আয়রন মেড স্টিক এরকম থাকতে পারে। তীক্ষ্ণ, এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ তীক্ষ্ণ লোহার তৈরি তীক্ষ্ণ অনেকগুলো স্টিক আছে, তাই না? এগুলোই আলটিমেটলি মাছের বডিতে প্রবেশ করে। আমরা যখন নিক্ষেপ করি মাছকে দেখার পর, তখন এই বার্ব স্টিক গুলোই মাছের বডিতে প্রবেশ করে। এবং মোড অফ অপারেশন আগের মতোই, আগে যেরকম এক কাটা তেকাটা যেভাবে অপারেশন করে মাছ ধরা হয়, এই কোসও ঠিক একই ভাবে অপারেট করে মাছ ধরা হয়। এবং এর মেজর স্পিসিসও আগের মতোই, আগে যেরকম মেজর স্পিসিস কি কি মাছ ধরা হয়, এখানেও ঠিক এই মাছগুলোই ধরা পড়ে। এবং এর কমেন্টস হচ্ছে ট্র্যাডিশনালি এই ফিশিং গিয়ারটি ব্যবহার করা হয় এবং এর কোনো কমার্শিয়াল ইম্পর্টেন্স নেই। এই কোসের কোনো কমার্শিয়াল ইম্পর্টেন্স নেই। বুঝতে পারছো? এগুলো তোমরা ছবি তুলেও রাখতে পারো, তারপর আমি নোট দিব, এগুলো তোমরা ছবি তুলেও রাখতে পারো। এরপরে যেটি আছে, এই যে এই ফিশিং গিয়ারটির নাম হচ্ছে আসরা। এই ফিশিং গিয়ারটির নাম কি? আসরা, ACHRA, আসরা, ACHRA। এর ক্লাসিফিকেশন, গ্রুপ নেম উন্ডিং গিয়ার, ইংলিশ নেম হুক, ইংলিশ নাম হচ্ছে হুক, এবং লোকাল নাম আসরা। এখানে ম্যাটেরিয়ালস থাকে দুইটা, একটা হচ্ছে বেম্বু অথবা আয়রন হ্যান্ডেল থাকে। এখানে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বাঁশের একটা হ্যান্ডেল, তাই না? এই যে হাত দিয়ে ধরে আছে, এটি হচ্ছে বাঁশের তৈরি একটা হ্যান্ডেল থাকে। এবং আরেকটা থাকে কি, আয়রন বার্ব থাকে, একটা আয়রন বার্ব থাকে, গোলাকার শেডের ডিজাইন, তাই না? দেখতে রাউন্ড, এবং একটা তীক্ষ্ণ অংশ থাকে, পয়েন্টেড একটা প্রান্ত থাকে। আয়রন বার্বের মধ্যে পয়েন্টেড একটা প্রান্ত থাকে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা, আমি আরো বড় করে দেখাই, দেখো আয়রন বার্বটা হচ্ছে পয়েন্টেড, অর্থাৎ তীক্ষ্ণ একটা প্রান্ত থাকে। এবং এই ফিশিং গিয়ারটি দিয়ে মাছ ধরা হয় কিভাবে, তাই না? এটির ডিসক্রিপশন তোমরা বলতে পারো এইভাবে, যে এখানে একটা আয়রন বার্ব থাকে এবং হ্যান্ডেল থাকে, তাই না? একটা হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলের সাথে একটা সেমি সার্কুলার বার্ব পয়েন্টেড ইজ থাকে, একটা সেমি সার্কুলার এরকম সেমি সার্কুলার মানে কি? অর্ধচন্দ্রাকৃতি নাকি? মানে মোটামুটি গোলাকারের মতোই এরকম একটা বার্ব পয়েন্টেড ইজ থাকে। এটি দিয়ে কিভাবে মাছ ধরা হয়, এই ফিশিং গিয়ারটি দিয়ে কিভাবে মাছ ধরা হয়, প্রত্যেকটার ক্ষেত্রেই মুড অ্যান্ড প্লেস অফ অপারেশন এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফিশিং গিয়ারের ক্ষেত্রে এই ফিশিং গিয়ারটি দিয়ে কিভাবে মাছ ধরা হয়, এই জিনিসটি কিন্তু তুমি ভালো করে পড়তে হবে। আর ডিসক্রিপশন যে জায়গাটি, সেটি তুমি ফিশিং গিয়ারটি দেখে দেখে তুমি জাস্ট বর্ণনা লিখবা। ফিশিং গিয়ারটি এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি এই ফিশিং গিয়ারটি তোমার সামনে দেয়া হলো, তুমি দেখে এর একটা বর্ণনা লিখে ফেলবা। এবং কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, এটিও মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি হাত দিয়ে ধরে দেখবা যে এটি কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আছে। আর লোহার তৈরি বার্বড স্টিক আছে, তাই না? এবং এই ফিশিং গিয়ারটি দিয়ে কিভাবে মাছ ধরা হয়, আমাদের দেশে এই যে আসরা ইউজ করা হয় মেনলি ড্রাই সিজনে, যখন পানি শুকিয়ে যায় তখন এই আসরা ইউজ করা হয়। ড্রাই সিজনে অর্থাৎ শুষ্ক সময়ে এই আসরা ব্যবহার করে মাছ ধরা হয়। মেনলি বটম ডুয়েলিং যে ফিশ গুলো আছে, যে মাছগুলো কাদার মধ্যে
থাকে, কাদার ভিতরে থাকে যে মাছগুলো, সেই মাছগুলোকে ধরার ক্ষেত্রে এই আঁচড়া ব্যবহার করা হয়। কাদার ভিতরে যে মাছগুলো ঢুকে থাকে সেগুলোকে আমরা বলি বটম ডুয়েলিং ফিশ, তাই না? এই কাদার মধ্যে যে মাছগুলো থাকে সেগুলোকে ধরার ক্ষেত্রে এই আঁচড়া ব্যবহার করা হয়। এটা কিভাবে অপারেট করা হয়? এখানে তোমরা যে পয়েন্টেড যে অংশটি দেখতে পাচ্ছ, হ্যাঁ, বার্বটের মধ্যে যে পয়েন্টেড প্রান্ত যেটি আছে, সেই পয়েন্টেড প্রান্তটি হ্যান্ডেল হাত দিয়ে ধরে, এই বাঁশের যে হ্যান্ডেল থাকে সেটি হাত দিয়ে ধরে, যে পয়েন্টেড অংশটি আছে সেটি কাদার মধ্যে এদিক সেদিক করে চালানো হয়, কাদার মধ্যে এদিক সেদিক নিয়ে যাওয়া হয়। তখন কি হয়, কাদার ভিতরে যদি মাছ থাকে, কাদার ভিতরে যে মাছগুলো থাকে, মাছের বডিতে এর তীক্ষ্ণ অংশটি লেগে মাছগুলো কাদার উপরে চলে আসে। এরপরে সেখান থেকে মাছগুলোকে হাত দিয়ে ধরা হয়। বোঝা গেল? মেনলি কাদার ভিতরে যে মাছগুলো থাকে সেগুলোকে কাদা থেকে তুলে উপরে নিয়ে আসে, এরপরে সেগুলোকে হাত দিয়ে ধরে। তোমরা অনেক সময় দেখে থাকবা, যখন বড় বড় বা কিছু ছোট ছোট পন্ড যখন পানি সেচ করে যখন মাছ ধরে, তোমরা খেয়াল করে থাকবা পানি যখন পুরোপুরি শেষ হয়ে যায়, যেসব পুকুরে কাদা অনেক বেশি থাকে, তখন দেখবা যে এগুলো কিন্তু তখনও ব্যবহার করে অনেকে। কারণ কাদার ভিতরে এরকম প্রবেশ করে টান দেয়, তখন মাছের বডিতে এই যে পয়েন্টের অংশগুলো লেগে কাদার উপরে মাছগুলো চলে আসে, যে মাছগুলো কাদার মধ্যে থাকে। যেমন বিশেষ করে বাইম মাছ খুব কিন্তু কাদার মধ্যে থাকে, বাইম মাছ, শিং মাছ, হ্যাঁ, মাগুর মাছ, গুছি বাইম, তারা বাইম, এই মাছগুলো কাদার মধ্যে থাকে। এগুলোকে সহজেই কাদা থেকে বের করে নিয়ে আসা যায় এই আঁচড়া ব্যবহার করে, এবং মাছগুলোকে ধরা হয়। এবং এর কমেন্টস হচ্ছে, এই ফিশিং গিয়ারটি ট্র্যাডিশনালি ব্যবহার করা হয় এবং এর কোনো কমার্শিয়াল ইম্পর্টেন্স নেই। এই ফিশিং গিয়ারটির কোনো কমার্শিয়াল ইম্পর্টেন্স নেই। এটি কিন্তু মোড অফ অপারেশন একটু ভিন্ন, তাই না? তোমরা এগুলো এগুলো যদি একটু খেয়াল করে পড়ো, যে এক কাঠা, তে কাঠা এবং পোস, প্রত্যেকটার কিন্তু মোড অফ অপারেশন হচ্ছে একই রকম, এবং মোরাললেস প্রত্যেকটা দিয়েই একইভাবে একই রকমেরই মাছ ধরা হয়, এবং এর কমেন্টস গুলো সেম। কিন্তু আঁচড়া একটু ডিফারেন্ট, তাই না? আঁচড়া দেখতেও ডিফারেন্ট, এর মোড অফ অপারেশন হচ্ছে একটু ডিফারেন্ট। এটা একটু ভালোভাবে আলাদাভাবে পড়তে হবে তোমাদেরকে। হ্যাঁ, কার প্রশ্ন আছে বলো? স্যার এটা তো স্যার ড্রাই সিজনে ইউজ করা হয় স্যার, তাহলে স্যার কাদা একেবারে ড্রাই সিজনে তো তোমার ইউজ করা হয় না। যখন ড্রাই বলতে একেবারে যে একবারে ধরো ধুলা হয়ে গেছে, হ্যাঁ, বা শক্ত মাটি, এখানে ব্যবহার করা হয় না। সেখানে তো তুমি মাছ পাবা কিভাবে বলো? কম্পারেটিভলি যখন পানি থাকে না, সেইটাকেই বলতেছে ড্রাই সিজন, বুঝছো? বা পানি খুব কম থাকে, অর্থাৎ কাদা কাদা একটা ভাব আছে, হ্যাঁ, এই ধরনের একেই বলতেছে ড্রাই সিজন। স্যার এটা কি কোনো কমার্শিয়াল একেবারে যদি ইম্পর্টেন্স মাটি আছে? শক্ত হয়ে যায়, কমার্শিয়াল ইম্পর্টেন্স নেই। একেবারে যদি একবারে মাটি শক্ত হয়ে যায়, তাহলে তো সেখানে তুমি মাছ তুমি কিভাবে বের করবা? মাটি খুঁড়ে কি আর মাছ বের হবে? হবে না। কাদা আছে এরকম, সেরকম জায়গাতেই মেনলি কাদার ভিতরে যে মাছগুলো থাকে, সেই মাছগুলোকে ধরার জন্য এই আঁচড়া ব্যবহার করা হয়। সেই মাছগুলো কোনগুলো? যেমন আমি বললাম যে বাইম মাছ, বিভিন্ন ধরনের গুছি বাইম, তারা বাইম, বাইম, শিং, মাগুর, হ্যাঁ, এগুলোকে ধরার জন্য ব্যবহার করা হয়। এগুলোর সাথে যদি কাদার মধ্যে অন্য কোনো মাছও যদি ঢুকে থাকে, সেগুলো কিছু কিছু ধরা পড়তে পারে, তাই না? কিন্তু মেইনলি এই মাছগুলোকে ধরার ক্ষেত্রে এই আঁচড়া ব্যবহার করা হয়। এরপরে যে ফিশিং গিয়ারটি আছে সেটি হচ্ছে বড়শি। হ্যাঁ, বড়শি আমরা সবাই চিনি। যাই হোক, এইটা আমি বলি, এই ফিশিং গিয়ারটি হচ্ছে আর্টিফিশিয়াল বেইট। এই যে ফিশিং গিয়ারটি দেখতে পাচ্ছ, এটি খুব কাছ থেকে ছবি তোলা, যার কারণে এরকম মনে হচ্ছে। এটি হচ্ছে আর্টিফিশিয়াল বেইট। এইটার মুখে এই যে 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 দুইটা দেখতে পাচ্ছ, লোহার মতো যে অংশ দেখতে পাচ্ছ, এগুলোকে এখানে দুইটা বড়শি আছে। এখানে বড়শি আছে কয়টা? দুইটা বড়শি আছে, তাই না? তো বড়শি এরকম দেখতে আমরা কম বেশি সবাই চিনি।
বড়শি দেখতে এরকম, তাই না? তোমরা বড়শি মনে হয় দেখেছো, কম বেশি সবাই বড়শি তোমরা চেনো। এগুলো হচ্ছে বড়শি। এই যে দুইটা যে আয়রন লোহার তৈরি যে অংশ দেখতে পাচ্ছ, এখানে দুইটা বড়শি আছে। এর ক্লাসিফিকেশন হচ্ছে উন্ডিং গিয়ার, ইংলিশ নাম হুক ফর হ্যান্ড লাইনিং। এই বড়শিগুলোকে আমরা বলতেছি, এর ইংলিশ নাম হচ্ছে হুক ফর হ্যান্ড লাইনিং, এবং লোকাল নাম বড়শি, BORSHI, বড়শি। এবং বড়শির উপরের প্রান্তটা থাকে কিন্তু গোল। হ্যাঁ, বড়শির উপরের প্রান্ত থাকে গোল, এবং সেই অংশটির মধ্যে সুতা বেঁধে দেওয়া হয়, সেই অংশটির মধ্যে সুতা বেঁধে দেওয়া হয়। আর নিচের দিকের যে অংশটি, সেখানে দেখতে পাচ্ছ যে বার্ব আয়রন হুক আছে, তাই না? বার্ব আয়রন হুক, লোহার তৈরি বার্ব আছে, এবং প্রান্ত হচ্ছে খুবই ধারালো, তাই না? খুবই ধারালো। এবং এই বড়শি দিয়ে কিভাবে মাছ ধরা হয় আমরা জানি, তাই না? আমরা হুক অ্যান্ড লাইন ফিশিং করেছি, তোমাদের মনে আছে হুক অ্যান্ড লাইন ফিশিং কিভাবে করা হয়? সেখানে আমরা বড়শি ইউজ করেছিলাম, বিভিন্ন ভাবে বড়শি ব্যবহার করে মাছ ধরার পদ্ধতি তোমাদেরকে বলেছিলাম। যেমন এক ধরনের বড়শি আছে হ্যান্ড অপারেটেড, তাই না? হুক অ্যান্ড লাইনিং হ্যান্ড অপারেটেড। নর্মাল যে সিম্পল যে বড়শি ব্যবহার করা হয়, বড়শির সঙ্গে সুতা বেঁধে দেওয়া হয়, বড়শির সঙ্গে সুতা বেঁধে দেওয়া হয়, এবং সুতার একটা অংশতে একটা ফ্লোট দেওয়া হয়, বেঁধে দেওয়া হয় একটা ফ্লোট, এবং ফ্লোটটি পানির উপরে ভেসে থাকে, এবং এই বড়শিগুলো পানির নিচে চলে যায়। অনেক সময় বড়শিতে খাবার দেয়া হয়, অর্থাৎ বেইট ইউজ করা হয়, তাই না? বেইট গুলোকে আমরা বলি অ্যাট্রাক্টেড সাবস্টেন্স, খাবারগুলোকে আমরা বলি অ্যাট্রাক্টেড সাবস্টেন্স। কোনো খাবার দিলে বড়শির মাথায় মাছ খেতে আসে, মাছ মনে করে এখানে খাবার দেয়া আছে, মাছ যখন খেতে আসে তখন মাছের গলার মধ্যে এই বার্ব আয়রন হুক গুলো লেগে যায়, ফলে মাছগুলো আর বের হয়ে যেতে পারে না। এভাবেই ফিশিং করা হয়, এভাবে বড়শি দিয়ে মাছ ধরা হয়। আবার লং লাইনিং এর ক্ষেত্রেও এই বড়শি ব্যবহার করা হয়। আমরা জানি যে বিভিন্ন ধরনের লং লাইনিং ফিশিং আছে, সারফেস লং লাইনিং, মিড ওয়াটার লং লাইনিং এবং বটম লং লাইনিং। সেই ধরনের ফিশিং এর ক্ষেত্রেও, এমনকি ট্রোলিং এর ক্ষেত্রেও, TROLLING এক ধরনের ট্রোলিং আছে, TROLLING, এই ধরনের ট্রোলিং এর ক্ষেত্রেও বড়শি ব্যবহার করে মাছ ধরা হয়। এবং বিভিন্ন ভ্যারাইটির ফিশ স্পিসিস ধরা হয়, যেমন রুই, কাতলা, মৃগেল, শোল, হ্যাঁ, কালীবাউস, গজার, সিলভার কার্প, মাগুর, পুঁটি, বিভিন্ন ধরনের মাছ এই বড়শি দিয়ে ধরা হয়। এবং এই একটা বড়শি দিয়ে একবার অপারেশনে কিন্তু একটা মাছই শুধু ধরা পড়বে, একটা বড়শিতে কিন্তু কখনো তিনটা মাছ একসঙ্গে ধরা পড়বে না। একটা বড়শিতে একটা সিঙ্গেল অপারেশনে একটা মাছই কেবল ধরা পড়তে পারে। আবার মাছ কিন্তু পালিয়েও যেতে পারে, আমরা যদি দক্ষ না হই, হ্যাঁ, তাহলে মাছ কিন্তু খাবার খেয়ে, বেইট খেয়ে পালিয়েও যেতে পারে। এটি কিন্তু খুবই সাবধানতার সাথে টান দিতে হয় যখন আমরা হ্যান্ড লাইনিং করে থাকি, তাই না? আর লং লাইনিং এর ক্ষেত্রে তো মাছ নিজেই এসে ধরা পড়ে। লং লাইনিং গুলোর ক্ষেত্রে কি হয়, মাছ নিজে এসে ধরা পড়ে। আর হ্যান্ড লাইনিং এর ক্ষেত্রে যেটি করা হয়, এই বড়শিগুলো সুতা দিয়ে বেঁধে বড়শিগুলোর মাথায় খাবার দেয়া হয়, বেইট দেয়া হয়, মাছ বেইট গুলো খেতে আসে। তারা তো আর জানে না যে ভিতরে এরকম স্ট্রাকচার আছে। যখন খাবার খেতে চায় তখন মাছের গলার মধ্যে এই বার্ব গুলো লেগে যায়, ফলে মাছ আর বের হয়ে যেতে পারে না। ওই মুহূর্তে আমরা বড়শিটাকে তখন টান দেই, দিলে মাছের গলার মধ্যে লেগে যায় এই বার্ব গুলো, ফলে মাছগুলো আর বের হয়ে যেতে পারে না। এবং এই বড়শিগুলোর কমার্শিয়াল ইম্পর্টেন্স আছে, বড়শিগুলোর কমার্শিয়াল ইম্পর্টেন্স আছে। কখন কমার্শিয়াল ইম্পর্টেন্স আছে বড়শির, বলো তো, বলতে পারবা? যদিও এটি একটি ট্র্যাডিশনাল ফিশিং গিয়ার, কিন্তু এর কমার্শিয়াল ইম্পর্টেন্স আছে, কমার্শিয়াল ভ্যালু আছে। কারণ আমরা যখন লং লাইনিং ফিশিং করি,
তখন একসঙ্গে দেখা যাচ্ছে যে কয়েকশো বড়শি থেকে এমনকি কয়েক হাজার বড়শিও আমরা ইউজ করতে পারি এট এ টাইম কয়েকশো বড়শি থেকে শুরু করে কয়েক হাজার বড়শিও আমরা ব্যবহার করতে পারি লং লাইন ফিশিং এর ক্ষেত্রে। তখন একবার সিঙ্গেল অপারেশনে দেখা যাবে যে লং লাইন ফিশিং এর ক্ষেত্রে অনেক মাছ ধরা পড়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে এটি কিন্তু একটা কমার্শিয়াল ইম্পর্টেন্স, এই জন্য আমরা বলতেছি এর কমার্শিয়াল ইম্পর্টেন্স আছে। কিন্তু নর্মালি আমরা বড়শি দিয়ে ধরো তুমি বিলের মধ্যে মাছ ধরবা বা একটা নদীতে ফিশিং করতে গেছো, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি মাছ ধরতে পারবা না, তাই না? তারপরে এটির কমেন্টস এর ক্ষেত্রে তোমরা লিখবা যে এর কমার্শিয়াল ইম্পর্টেন্স আছে, বড়শির কমার্শিয়াল ইম্পর্টেন্স আছে। তাহলে বড়শি চেনা গেল, তাই না? বড়শি চেনা গেল। বড়শি কি চিনতে পারছো? এখানে বড়শি কোনগুলো বলো তো? হ্যালো হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখানে বড়শি কোনগুলো? এই যে মুখে যে দুইটা মুখে যে হ্যাঁ মুখে যে কালো যে অংশটা। অংশ দুটো দেখতে পাচ্ছ লোহার, এইগুলো ওইগুলোই অংশ, বড়শি। এই দুইটা অংশকেই আমরা বলতেছি বড়শি। এখানে দুইটা বড়শি আছে, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ মাছের মুখে বড়শি দেয়া, এটাকে আমরা বলতেছি আর্টিফিশিয়াল বেইট। হ্যাঁ এটাকে আমরা বলতেছি আর্টিফিশিয়াল বেইট। এই টার্মের সঙ্গে মনে হয় তোমরা পরিচয় তোমাদের আছে, তাই না? আর্টিফিশিয়াল বেইট এর ক্ষেত্রে গ্রুপ নেম উন্ডিং গিয়ার, ইংলিশ নেম হুক ফর লং লাইনিং, হুক ফর লং লাইনিং, এবং লোকাল নাম হচ্ছে আর্টিফিশিয়াল বেইট। এখানে বড়শিগুলোর সঙ্গে এরকম মাছের মতো একটা স্ট্রাকচার তৈরি করা আছে। এটি যখন আমরা পানিতে ফেলবো লং লাইনিং এর ক্ষেত্রে, তখন অন্যান্য যে বড় মাছগুলো আছে, হ্যাঁ সেই মাছগুলো এটাকে কিন্তু একটা ছোট মাছ মনে করবে। এটা আসলেই কিন্তু একটা ছোট মাছের মতো, হুবহু দেখতে একটা ছোট মাছের মতো দেখতে। পানিতে যখন ফেলানো হবে বড় মাছ মনে করবে একটা বল মাছ, এটিকে একটা ছোট মাছ মনে করবে, পুঁটি মাছ মনে করবে, করে এটিকে একবারে খেতে চাবে। যখন বল মাছ এটিকে খেতে চাবে, তখন এই যে বার্ব অংশগুলো আছে, আয়রন বার্ব অংশগুলো আছে বড়শির মতো, এই অংশগুলো ওই বোয়াল মাছের গলায় লেগে যাবে। তখন সেগুলো আর, তখন মাছটি আর ওখান থেকে পালিয়ে যেতে পারবে না, এই বার্ব থাকার কারণে পালিয়ে যেতে পারবে না। এবং লং লাইনিং এর ক্ষেত্রে হ্যান্ড লাইনিং এবং লং লাইনিং দুইটার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তবে লং লাইনিং এ বেশি ব্যবহার করা হয়। লং লাইনিং ফিশিং এর ক্ষেত্রে যেমন সারফেস লং লাইনিং, মিড ওয়াটার লং লাইনিং, বটম লং লাইনিং ফিশিং, এই ধরনের ফিশিং এর ক্ষেত্রে এই আর্টিফিশিয়াল বেইট বেশি ব্যবহার করা হয়। হ্যান্ড লাইনিং এর ক্ষেত্রে খুবই কম ব্যবহার করা হয়। এবং এই আর্টিফিশিয়াল বেইট যখন ব্যবহার করা হয়, হ্যাঁ অনেক সময় বেইট ব্যবহার করা হয় এতে, আবার অনেক সময় বেইট ব্যবহার করা হয় না। যেমন এই যে বড়শির যে অংশগুলো আছে, অনেক সময় এগুলোতে বেইট ইউজ করা হয়, মাছ যেন আরো দ্রুত যেন অ্যাট্রাক্টেড হয়, এজন্য বেইট ইউজ করা হয় অনেক সময়। আবার অনেক সময় বেইট ব্যবহার করা হয় না। এগুলো আলটিমেটলি মাছকে বোকা বানানোর জন্য এরকম একটা স্ট্রাকচার, তাই না? আর্টিফিশিয়াল বেইট আমরা কেন এরকম ডিজাইন করেছি, ডিজাইনটা করা হয়েছে মাছ যেন মনে করে বড় মাছ, এটি একটা ছোট মাছ এখানে আছে, সুন্দরভাবে তাকে খাওয়া যাবে, যখন খেতে আসে তখনই সে ধরা পড়ে, তাই না? মাছকে আলটিমেটলি বোকা বানানো। এরপরে লাস্ট, এবং এই ফিশিং গিয়ারটির কমার্শিয়াল ইম্পর্টেন্স আছে, এই ফিশিং গিয়ারটির কমার্শিয়াল ইম্পর্টেন্স আছে। এরপরে আরেকটা ফিশিং গিয়ার আছে আমাদের ল্যাবে, এটি আছে এখানে, যদিও আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি,
এটি কিন্তু একটা প্র্যাকটিক্যাল খাতার ছবি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতার ছবিগুলো আর্ট করে এরকম মার্কিং করে দিতে হবে। ছবিগুলো আর্ট করে এরকম মার্কিং করে দিতে হবে। এই ফিশিং গিয়ারটিকে আমরা বলতেছি চারি। এই ফিশিং গিয়ারটিকে আমরা বলতেছি চারি। এর গ্রুপ নাম উন্ডিং গিয়ার এবং ইংলিশ নাম হচ্ছে হুক ফর হ্যান্ড লাইনিং। হুক ফর হ্যান্ড লাইনিং। এবং এখানে দেখো বড়শি আছে 4টি, তাই না? এই চারির মধ্যে দেখো একসঙ্গে 4টা বড়শি অ্যাটাচ করা আছে, তাই না? এটি কিন্তু বড়শি দিয়েই তৈরি। একসঙ্গে 4টা বড়শি অ্যাটাচ করা আছে, করলে এরকম একটা স্ট্রাকচার হয়। হ্যাঁ, সেটিকে আমরা বলতেছি চারি। এবং লং লাইনিং ফিশিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। লং লাইনিং ফিশিং এর ক্ষেত্রে ফ্রেশ ওয়াটার এবং মেরিন ওয়াটারে এটি ব্যবহার করা হয়। এই যে উপরের দিকে দেখো, এই যে অংশটা গোল, তাকে আমরা বলতেছি আই। এই গোল অংশটার সাথে একটা সুতা বেঁধে দেওয়া হয়। এই সুতাটাকে বলা হচ্ছে লাইন। লাইন মানে হচ্ছে সুতা। এরকম এটিকে সুতা দেখানো হয়েছে। আর নিচে দেখো এরকম থাকে শ্যাঙ্ক, এটিও আয়রনের তৈরি। তারপরে এরকম বার্ব থাকে। হ্যাঁ, এবং বার্ব গুলো হচ্ছে খুবই তীক্ষ্ণ থাকে, এজন্য বলতেছে ইজ। ইজ মানে হচ্ছে তীক্ষ্ণ। লং লাইন ফিশিং এর ক্ষেত্রে এই ধরনের চারি ব্যবহার করা হয়। এবং বড়শির ক্ষেত্রে বড়শি, তারপর আর্টিফিশিয়াল বেইট, এগুলোর ক্ষেত্রে যে মাছগুলো ধরা পড়ে, ঠিক সেই মাছগুলোই এই চারি দিয়েও ধরা হয়। এবং এটি একটি ইম্পর্টেন্ট কমার্শিয়াল ফিশিং গিয়ার। কারণ আমরা একটা বড়শি যদি ব্যবহার করি, তাহলে কিন্তু একটা সিঙ্গেল অপারেশনে একটা বড়শিতে একটা মাছই কিন্তু ধরা পড়বে। কিন্তু যদি আমরা এক বড়শির পরিবর্তে চারি ব্যবহার করি, একইভাবে কিন্তু চারিও ব্যবহার করা যায়, তাই না? তো দেখো একটা বড়শিতে একটা চারিতে এরকম 4টা বার্ব থাকে, ফলে 4টা বার্বে কিন্তু 4টা মাছ ধরারও কিন্তু একটা পসিবিলিটি আছে। কি বলো তোমরা, তাই না? এখানে 4টা মাছ এট এ টাইম ধরারও পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। আবার 2টাও ধরতে পারে, একটাও ধরতে পারে, 3টা মাছও ধরা পড়তে পারে, কিন্তু সম্ভাবনা থাকে বেশি, বেশি মাছ ধরার সম্ভাবনা থাকে। তো আমাদের এই 1 নাম্বার এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেল। এই 1 নাম্বার এক্সপেরিমেন্টে এই 7টা ফিশিং গিয়ার আছে। 7টা ফিশিং গিয়ার আছে। এগুলো সবগুলোই আমাদের ল্যাবে আছে। এগুলো সবগুলোর স্পেসিমেন্ট আমাদের ল্যাবে আছে। আমাদের 1 নাম্বার এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে, তোমাদের নেক্সট ক্লাস আজাদ স্যার নেবেন, কারণ সামনে তোমাদের পরীক্ষা আছে, তাই না? হ্যালো, জি স্যার। সামনে তোমাদের সেকেন্ড মিড টার্ম পরীক্ষা আছে, এবং সেকেন্ড মিড টার্ম পরীক্ষাগুলো হবে আজাদ স্যারের অংশ থেকে। ফলে স্যার একটা ক্লাস নেবেন তোমাদের। সামনে রবিবার আমাদের একটা ক্লাস আছে, প্র্যাকটিক্যাল ক্লাস। ওই প্র্যাকটিক্যাল ক্লাসে আজাদ স্যার তোমাদের ক্লাস নেবেন। তোমরা স্যারের সঙ্গে যোগাযোগ করিও, ঠিক আছে? আর এরপরে যখন ক্লাস হবে, তখন আমরা আরো আমাদের যে ফিশ ট্র্যাপ আছে, তারপর বিভিন্ন ধরনের নেট আছে, এগুলো প্র্যাকটিক্যাল আমরা পরে করব। এখন এগুলোর একটা সফট কপি আমার কাছে আছে, বুঝছো, এই লেখাগুলোর। কিন্তু ছবিগুলোর সফট কপি তো আমার কাছে নেই। কিন্তু তোমরা যদি আগে যদি লিখে শেষ করো, তাহলে পরে কিন্তু ছবি আর্ট করতে খুবই কষ্ট হবে তোমাদের। অফসেটের মধ্যে ছবি আর্ট করতে খুবই কষ্ট হবে। এজন্য সব থেকে ভালো হচ্ছে আগে যদি ছবি আর্ট করা যায় এবং পরে যদি লেখা যায়। হ্যালো স্যার, আমরা কি অফসেটে এপিটোপিট এবং গাজীপুরে 2টা ছাত্রের কাছে এরকম প্র্যাকটিক্যাল খাতা হ্যাঁ হ্যাঁ, 2 পাশেই। ধরো তুমি ডান পাশে ছবিটা দিলা, যেমন ডান পাশে তুমি ধরো দিলা যে বড়শির ছবি একটা, সেই বড়শির বর্ণনাটা হবে বাম পাশের যে পেজটা আছে সেই পেজটাতে। বোঝা গেল? তোমরা মনে হয় বুঝতে পারো নাই।
বড়শির ছবিটা ধরো ডান পাশের স্যার বাম একটা পাশে পেজ, লিখবো ডান আর পাশের ডান পেজে তোমরা পাশে বড়শি, ডান পাশে, হ্যাঁ ডান পাশে হচ্ছে ছবিগুলো থাকবে, ফিশিং গিয়ারের ছবিগুলো থাকবে ডান পাশে, আর লেখাগুলো হবে বাম পাশে। এইভাবে তোমরা তৈরি করতে থাকো, কিন্তু আগে তোমরা ছবিগুলো আর্ট করে নিবা। আগে এই যে যেমন চারি, এটির ছবি তোমরা আগে আর্ট করে নিবা খাতার মধ্যে, দেন তারপরে তোমরা বাম পাশে লিখবা। তোমরা আগে ছবি আর্ট করা শেষ করবা, তারপরে তোমার লেখাগুলো লিখবা, এতে করে সুবিধা হবে। আগে যদি লেখা লেখো পরে ছবি আর্ট করতে দেখবা যে এগুলো খুবই কষ্ট হয়। এখন আমার খাতা দেয়া আছে ওই ছাত্রগুলোর কাছে, দুইটা ছাত্র, একটা ছাত্র এবং একটা ছাত্রী, ওদের কাছে দেয়া আছে, ওরা গাজীপুরে ওদের বাসা। ওদের কাছ থেকে তোমরা যদি নিতে পারতা, নিয়ে লিস্ট এরকম করে ছবি তারা তুলে যদি তোমাদেরকে গ্রুপে যদি দিত, তাই না, প্রত্যেকটা নাম সহ, তাহলে সেখান থেকেও তোমরা ছবিগুলো দেখে দেখে আর্ট করতে পারতা, স্যার বা কপি করেও আর্ট করতে পারতা। স্যার যাদের কাছে খাতা আছে তারা যদি পিক তুলে পিডিএফ করে দিত ভালো হইতো। উম, কারণ এটা যে আমরা কাকে যদি দিলাম, রাখি, আমরা তো পিক তুলে পিডিএফ করেই দিব, আর স্যারের মধ্যে আবার যোগাযোগ করা মানে করোনার মধ্যে আচ্ছা দেখি আমি কিভাবে কি করা যায়, বুঝছো, ওদের সাথে একটু কথা বলে দেখি, কারণ ওরাও তো সম্ভবত এগুলো পিডিএফ করেই ওদের গ্রুপে দিয়েছিল, তাই না, তা না হলে ওই তারা পিডিএফটা খাতা লিখলো কিভাবে। স্যার হ্যাঁ, ওদের সাথে তাহলে কথা বলতে হবে। আমি আপাতত তোমাদেরকে লেখার যে নোটটা আছে সেটা তোমাদেরকে পাঠাই। তোমাদের যে সিআর আছে, সিআরদের মেইলে আমি লেখার যে অংশটুকু আছে, যেমন 1 কাঠার যে অংশগুলো তোমরা লিখবা, সেই অংশগুলো তোমাদেরকে আমি আগে পাঠাই, তাই না, সেগুলো তোমরা তোমাদের কাছে থাকুক, এরপরে ছবিগুলো তাদের কাছ থেকে নেওয়া যাবে। ছবিগুলো কি ডান পাশে বাকি, আকাইজ করলে? হ্যাঁ ছবিগুলো ডান পাশে আর্ট করবা, আর লেখা হচ্ছে বাম পাশে। অর্থাৎ স্যার একবার একটা একটা অফসেট পেজ যেহেতু একটা লিখবো পেজ তাহলে দেখলে কি যেন পেন্সিল? বোঝা যায়, একটা পেজ দেখলে যেন বোঝা যায় যে এই ছবিটার লেখা এটা, একবারই যেন বোঝা যায় দেখলে, বুঝো নাই, জি স্যার, বুঝতে পারছি। একবারই যেন দেখা যায়। তোমরা এর আগে অ্যাকোয়াটিক জুলজি যে সাবজেক্ট ছিল, বায়োডাইভার্সিটি, জুলজি, সেগুলোতে বিভিন্ন মাছের ছবি এরকম আর্ট করছো না, সেগুলোর আবার বৈশিষ্ট্য লিখছো পাশে, এক পাশে ছবি আর্ট করছো, এক পাশে বৈশিষ্ট্য লিখছো, এরকম এক পাশে ছবি থাকবে, এক পাশে এগুলো ডেসক্রিপশন থাকবে ফিশিং গিয়ারের ক্ষেত্রে। তো আমি বৈশিষ্ট্য যেগুলো লেখা যে অংশটুকু আছে, এগুলোর একটা পিডিএফ আমার কাছে আছে, এগুলো আমি তোমাদের সিয়াদকে দিয়ে দিই, আর ছবিগুলো আমি দেখি কালেকশন করার চেষ্টা করি এবং তোমাদের সঙ্গে যোগাযোগ করার কথা বলবো। তোমরা একটা নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রাখো আমাকে এই মেসেঞ্জারে। আমাদের যে গ্রুপ আছে সেখানে গাজীপুরের 2 জন স্টুডেন্ট, তোমরা যারা একটু হেল্প করতে চাও, তোমাদের নাম এবং মোবাইল নাম্বার একটু দিয়ে রাখো, আমি ওদের সঙ্গে যোগাযোগ করতেছি। তো ঠিক আছে, হ্যাঁ আজকে এ পর্যন্তই থাকুক। স্যার তাহলে লিখবো কি দিয়ে? কলম দিয়ে? হ্যাঁ, কলম দিয়ে লিখবো কি? না পেন্সিল দিয়ে লিখতে হবে, ছবি আর্ট করতে হবে পেন্সিল দিয়ে, লিখতে হবে পেন্সিল দিয়ে। স্যার ছবি আর্ট করতে হবে পেন্সিল দিয়ে, লিখতে হবে পেন্সিল দিয়ে। এই জন্য বলতেছি যে এটাতে কিন্তু আমরা মার্ক বেশি দেই, অন্যান্য প্র্যাকটিক্যাল খাতায় দেখা যাচ্ছে যে আমরা 5 মার্ক দিই, অনেক সময় এই প্র্যাকটিক্যাল খাতায় দেখা যাচ্ছে যে 15 মার্কও আমরা দিয়েছি। আমরা যারা কোর্স ইনস্ট্রাক্টর অনেক সময় 15 মার্কও আমরা দিয়েছি, 12 মার্ক দিয়েছি, 13 মার্ক দিয়েছি একটা প্র্যাকটিক্যাল খাতায়, কারণ ছাত্রদের অনেক কষ্ট হয়, এজন্য মার্ক আমরা বেশি করে দিই। এবং যার ছবিগুলো যার যত সুন্দর হবে, খাতাটা যত সুন্দর হবে, হ্যাঁ, সে তত বেশি মার্ক পাবে। হ্যাঁ বলো। স্যার আপনার তো স্যার সোমবারে স্যার একটা ক্লাস আছে, আমার তো স্যার মঙ্গলবারে পরীক্ষা, সোমবারে আপনার বিকালে ক্লাস, এটা কি স্যার নিবেন আপনি? হ্যাঁ সোমবারে ক্লাস আছে,
হ্যালো, জি স্যার, বিকেল বেলা। সোমবারে ক্লাস আছে। সপ্তাহে কয়টা করে ক্লাস দিছে তোমাদের? প্র্যাকটিক্যাল ক্লাস কয়টা করে দিছে? 3টা? 3টা স্যার সম্ভবত। 3টা করে। জি স্যার। ও, আচ্ছা, আজাদ স্যারের একটা রবিবারে ক্লাসটা আগে করো, ঠিক আছে? আজাদ স্যারের রবিবারে ক্লাসটা আগে করো, তারপরে আমি জানাবো তোমাদের। স্যার তবে তোমাদের তোমরা যদি সোমবারটা তোমরা স্যার যদি বাসে ক্লাস করতে চাও আমি নিব। কারণ কারণ অনেক বড়, কিন্তু এই সিলেবাস প্র্যাকটিক্যালের অনেক বড়। এই সাবজেক্টের থিওরি সিলেবাসও বড়, প্র্যাকটিক্যালও বেশ বড়। সোমবারে তোমরা যদি করতে চাও, তোমরা ক্লাস করতে রাজি আছো? সোমবার সোমবার তোমরা যদি ক্লাস করতে রাজি থাকো তাহলে ক্লাস হবে। স্যার তোমরা আমরা যদি রাজি। তোমরা যদি মনে করো যে স্যার আমাদের এটা না নিলে সুবিধা হবে, আমরা এটা পরে মেকআপ দিব, তাহলে সেটাও করা যাবে। ক্লাস করব তোমাদের না উপর নির্ভর করতেছে। হ্যাঁ, স্যার, করব না। না করলে ভালো হবে, তাই না? জি স্যার। সবাই কি বলো? স্যার এমনি অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস মানে ওরকম মানে ইয়া হয় না এগুলো। স্যার শুধু আমাদের শীটটা দিয়ে না আমরা করলে দেখে তোমাদের সুবিধা হবে। জি স্যার। আচ্ছা, আপাতত রবিবারের ক্লাসটা আগে করো, ঠিক আছে? রবিবারের ক্লাসটা আগে করো। আর আমি যোগাযোগ করব, তোমরা খাতাগুলো লেখার ব্যবস্থা করো, কারণ এগুলো খুবই অনেক সময় লাগবে। এই খাতা লিখতে অনেক সময় লাগবে। স্যার আমি আপাতত এই দেখাইতে হবে থিওরিটিক্যাল যে নাকি অংশগুলো পরে আছে, দেখাইলে চলবে? তাহলে স্যার আমরা একটু ফাইনালের পরে লিখতাম সময় করে। এখন তো স্যার পড়বো না, লিখবো। না খাতা তো আর এখন তোমাদের দেখার আমার সুযোগ নাই, বুঝছো? তোমাদের খাতা তো আমি এখন দেখতে পাবো না। খাতা এগুলো তো পরেই দেখতে হবে, আর খাতা না দেখে তো আমি মার্কও দিতে পারবো না। তো ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো তোমরা সবাই। আমি থিওরিটিক্যাল অংশটা তোমাদেরকে মেইলে দিয়ে দিচ্ছি, তোমাদের যে সিআর আছে 2জন, তাদের মেইলে দিয়ে দিচ্ছি। আর ছবিগুলো দেখি আমি কালেক্ট করার ব্যবস্থা করি, ওদের কাছে আছে কিনা একটু আগে শুনি। তো ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো তোমরা সবাই। রবিবারে আজাদ স্যার ক্লাস নেবেন, স্যারের সঙ্গে যোগাযোগ করিও।